চলুন আজকে একটা বিশেষ একটা খবর আপনাদের সামনে হাজির করতে এসে গেছি। পুলিশের নামে একটা সাংঘাতিক তথ্য বা কথা উঠে এসেছে, যে কথাটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। এত সাংঘাতিক একটা কথা, যে কথাটা এতদিন বলেননি ওই অভয়ার বাবা, আজকে উনি সবার সামনে সেটা প্রকাশ করে দিলেন। যে কত বড় সাংঘাতিক একটা পুলিশ যে কী ধরনের হতে পারে সেটাই আজকে প্রমাণ করে দিচ্ছে। ইন্দিরা মুখার্জি যে কী রকম ধরনের আচরণ করেছে সেটা আজকে পরিষ্কার করে বেরিয়ে এলো। এবং ওই অভয়ার বাড়িতে গিয়ে অভয়ার মা বাবাকে যে প্রস্তাব দিয়েছিলেন, আর সেই প্রস্তাবটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। চলুন তাহলে শুনে নিন যে সেদিন কি হয়েছিল। আরজিকর যে আউটপোস্ট আছে, তারা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতি শারীরিক খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি, যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12টা 10 মিনিটে, আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয়, এবং মেয়ের মা অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হচ্ছে। এটা কি কারণে? এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো না, 6টা থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম টানা থানাতে। কি হলো? আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11টা 45 মিনিটে পরে দেখতে পাচ্ছি। ডাক্তার, এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও, এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা এই আরজিকর হসপিটালের প্রবেশে ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেনি। আমরা রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে, আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এমতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন? আমার মেয়ে আত্মার বাড়িতে খুব কষ্ট হয়েছে, যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আমায় কে দেবে? যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়েছি। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচারণ করছে। কারণটা কি? কি কারণে এরা করছেন এই জিনিসটা? তাই নিয়ে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে
প্রাক্তন এক পুলিশ কর্মীর সাথে কথা হয়েছিল, আর সেই কথাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। শুনুন তাহলে সেই প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর বক্তব্য। তার মা বাবা, আমি কালকেও শুনছিলাম, এর আগের দিন আমি শুনেছি, যেভাবে কান্না করছিল তাকে ডেড বডিটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। যেটা ওরা শুধু বলছে না, অন্যান্য জায়গায় বলছে। আপনি ভাবুন যে রামসাম যদু মধু অফিস থেকে শুরু করে সব চলে যাচ্ছে ওখানে মাছের বাজারের মতো, কিন্তু যে মারা গেল তার মা বাবাকে পর্যন্ত দেখতে দিচ্ছে না ডেড বডিটাকে। আপনি ভাবুন, সেই সময় তো সবার আগে অ্যাজ পার দ্য রুলস অফ আমাদের ইন্ডিয়ান প্যানেল কোড, সিআরপিসি, যেগুলো সব রয়েছে, মা বাবাকে প্রথম দেখতে দিতে হবে। এরা আইপিসি, সিআরপিসি, এভিডেন্স সব চেঞ্জ করে দিচ্ছে। আরেকটা আপনাদের বলছি, আপনারা দেখবেন যে সংশোধনী বিলটা এনেছে, আপনারা একটু দেখে নেবেন, যেখানে যেসব 193+2 থেকে সমস্ত কিছু করেছে, কিন্তু ধর্ষণকারীদের যে সহযোগিতা করছে, চক্রান্তকারী, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন নেই, কোনো বিল পাস হয়নি। এটা তো আজকে স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে যে আজকে কারা কি কারণে আজকে ওটা ধর্ষণটাকে আজকে ইউডি কেস করতে চেয়েছিল। আপনি দেখুন, এই যে বিলটা এনেছে, এই বিলটা যা আমি পেপারে দেখলাম গতকালকে, আশ্চর্য হয়ে যাচ্ছি আমি, যে ওখানে অ্যাবেটমেন্টের চার্জ এবং কনস্পিরেসি চার্জ, যারা এই ধর্ষণ মামলাকে, যারা আজকে, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট করেছে 238, দেখে নিন, ইন্ডিয়া গভর্নমেন্ট করেছে আন্ডার সেকশন 238 ভারতীয় নাগরিক যেটা করেছে, সেখানে স্পষ্ট লেখা আছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, ফলস ইনফরমেশন দিলে তার যাবজ্জীবন জেল। কিন্তু রাজ্য সরকার আজকে এটা করলো না, যাতে লক্ষ লক্ষ মানুষ, লাদাখে পর্যন্ত কালকে দেখলাম মিছিল বেরিয়ে গেছে, যে যারা চক্রান্তকারী, যাদের জন্য আজকে ইনভেস্টিগেশন স্টপ হয়ে যাচ্ছে, স্ট্যান্ড স্টিল হয়ে যাচ্ছে, তাদের এগেইনস্টে কঠিন শাস্তি এই বিলটা আনলো না। অতএব এটা একটা বিশাল সন্দেহজনক, কারণ আমরা জানতে পেরেছি যে এই যে ঘটনাটা হয়েছে, এটা ইউডি কেস করতে যে একমাত্র কারণ হচ্ছে গিয়ে যে আজকে আমরা ন্যাশনাল ক্রাইম রেকর্ড বলতে আমরা যাতে পাঠাতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গে কোনো মার্ডার হয় না, নারী নির্যাতন হয় না, ধর্ষণ হয় না। এর থেকে লজ্জাজনক ঘটনা আর কিন্তু এই ভারতের ইতিহাসে আজ পর্যন্ত হয়নি। এছাড়াও আরও একটি ঘটনা ঘটেছে এই মুহূর্তে, সেই খবরটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী একটি সাদা কাগজে ডাক্তারদের সিগনেচার করতে বলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই অভিযোগটা করছে অভয়ার কাকা, কেননা সে কাকা সরাসরি এই কথাটা মিডিয়াতে বলেছে। কি বলেছে? যে মুখ্যমন্ত্রী একটি সাদা কাগজ পাঠিয়েছে, সেই কাগজে ডাক্তারদের সই করতে বলা হয়েছে। কিন্তু কেন এই রকম ধরনের আচরণ কিসের জন্য হচ্ছে? একটা দেশে মহিলা যখন মুখ্যমন্ত্রী, একটা মহিলার উপর যখন এত বড় অত্যাচার, অন্যায়, অবিচার করা হলো, করে তাকে শেষ করে দেয়া হলো, সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কাদেরকে আড়াল করতে চাইছেন? আর উনি যে মহাশয়াকে বলবো, আপনি আজও এখনো পর্যন্ত তাদেরকে আড়াল করছেন, আর যদি সেটা সামনে আসে সেদিন আপনি কোথায় যাবেন, কিভাবে আটকাবেন? যতটা সম্ভব আমরা আশা রাখছি সিবিআইয়ের কাছে, এবং সিবিআইয়ের কাছে এটুকুই আমরা আশা করব যে অভয়ার যে খুনি, যে দোষী, যারা দোষী, যে এখানে বলাটা ভুল, যারা এখানে দোষী তারা সামনে আসুক। আমরা সবাই সেই অপেক্ষায় বসে আছি। আর কতদিন অপেক্ষা করতে হবে জানি না আমরা। তো এই অপেক্ষার শেষ কতদিনে হবে সেটাও আমরা জানি না। তো আশা রাখবো সিবিআইয়ের কাছে যে এর সত্যতা যাচাই করে এবং অপরাধীদের সবাইকে আমাদের সবার সামনে নিয়ে এসে হাজির করুক, আর তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক। সে যেই হোক না কেন, সারা পশ্চিমবাংলায় যত মেডিকেল কলেজ আছে সব জায়গাতেই যত রকমের যা কিছু অন্যায়, অবিচার যা কিছু হয়েছে, সবটাই যখন বেরিয়ে আসছে আস্তে আস্তে, তাহলে কেন নয়? অপরাধীরা কেন সামনে আসবে না? অপরাধীদের কেন আমরা দেখতে পাবো না? আর অপরাধীদের কেন আমরা উপযুক্ত তাদের শাস্তি দেখতে পাবো না? তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে অভয়ার জন্য আমরা লড়বো সারা বিশ্ব জুড়ে। এখানে শুধু পশ্চিমবাংলা নয়, শুধু কলকাতা নয়, পশ্চিমবাংলা নয়, সারা দেশ জুড়ে এর একটা
আন্দোলন শুরু হয়েছে মেয়েদের নারীদের, যে আমরা বলি আমরা নারী সব পারি, কিন্তু এইখানে আমাদের সব কিছু যেন হারিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। এক জায়গায় থেকে এটাই বলবো যে মহিলা হয়ে মহিলাদের পাশে অন্তত দাঁড়ান। দিদির কাছে আমাদের সবার অনুরোধ, আপনি আর আড়াল করবেন না। আপনি আপনার যেই হোক সামনে আনুন, না হলে এটা যদি সামনে না আসে তাহলে এই অন্যায়, এই অবিচার কিন্তু আরও অনেক গুণে এই দেশে বেড়ে যাবে। এই দেশ একটা কী দেশে পরিণত হবে সেটা আমরা বুঝতেই পারছি। তো বন্ধুরা, আজকে এইখানেই রাখছি। সাথে থাকুন, সঙ্গে থাকুন।